বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করলো। তার প্রথম অধিবেশনের মধ্য দিয়ে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হয়েছে, বেশ কিছু কমিটি গঠিত হয়েছে। সব মিলিয়ে এই যাত্রা এবং তার সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য বিষয় এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং আমার ডানে রয়েছেন চর্চা.com-এর সম্পাদক এবং কলামিস্ট কবি সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে সংসদের প্রথম অধিবেশন কেমন দেখলেন? আমরা রাষ্ট্রপতির বক্তব্য দেখলাম, শুনলাম এবং একই সঙ্গে সেখানে জামায়াত ইসলামী এবং এনসিপিকে ওয়াকআউট করতে তার আগে তাদের বিক্ষোভও দেখলাম, কেননা সংসদ কক্ষে তারা স্লোগানও দিয়েছেন, প্ল্যাকার্ড বহন করেছেন। সব মিলিয়ে যাত্রাটা কেমন হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? আমরা সংসদ নেতার বক্তব্য শুনেছি, বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছি। ধন্যবাদ জনাব জেলুর, এবং একই সাথে তৃতীয় মাত্রার অসংখ্য দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, এবং আমার সহ-আলোচক সোহরাব ভাই। আজকে এটা একটা একদিক থেকে আনন্দ ঘন মুহূর্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সংসদ তার অধিবেশন শুরু করেছে, এবং আপনি যথার্থ বলেছেন যে যা যা হলো, এবং ব্যতিক্রমধর্মী যা যা হচ্ছে তা কিন্তু ধারণার বাইরে নয়। এটা এইভাবেই হবে, মানে এটা নতুন কিছু যে সিমটম আমি তাও মনে করি না, বরং এটা বেশ ইতিবাচকভাবেই আমি দেখব যে শুরুটা যথেষ্ট সুন্দরভাবেই হয়েছে। হ্যাঁ, এটা এই অধিবেশনে যেটা একটা মানে আমি বলবো যে এইভাবে আমি কথাটা বলবো যে এখন দেশ চালাচ্ছে, সরকার চালাচ্ছে আমাদের বন্ধুরাই। আমরা তাদের কল্যাণ কামনা করি, সাফল্য কামনা করি, দেশবাসীও আমি মনে করি কামনা করে। কিন্তু কয়েকটা বিষয় শুরুতেই হয়তো অ্যাভয়েড করা যেত, কেন করা হয়নি আমি জানি না। যেটা নিয়ে অর্থাৎ যে ঐকমত্যের ভিত্তিতেই তো আমরা দেখলাম জুলাই সনদও হয়েছে, তারপর সে গণভোটে পাশও হয়েছে। রাষ্ট্রপতির বিষয়ে যে একটা আপত্তি ছিল, এটা কিন্তু যারা বিরোধী দলে আছেন তারা গোপন রাখেননি, তারা ক্লিয়ারলি জানিয়েছেন। সরকারি দলের দিক থেকেও মনে হয়েছে তারা তাদের সিদ্ধান্তে অটল, ওনাকে দিয়েই তারা অনুষ্ঠান মানে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াবেন এবং করবেন। তো সেখানটায় খুব মজার বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই বললেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। তো এখন এটা যেমন ইতিবাচক, শুনতে ভালোই লাগছে, কিন্তু আবার প্রশ্ন দাঁড়ায় যে উনি তো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। অতীতের কথা বাদই দিলাম, 5ই আগস্টের মানে অভ্যুত্থানের পরে তিনি হঠাৎ করে একদিন বললেন যে শেখ হাসিনা যে রিজাইন করেছেন প্রত্যেকপত্র তার কাছে নাই এবং তিনি খোঁজ নিয়ে জেনেছেন। অথচ অন রেকর্ড তিনি বলেছিলেন জাতির সামনে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তিনি সেটা গ্রহণ করেছেন। তো পরে যখন চাপ হলো তখন চুপসে গেলেন। তো এটা খুব পজিটিভ ছিল না। তো তারপরে জয় বাংলা করতেন, এরপরে বাংলার জিন্দাবাদও আসলো। তো এখন ওনার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যা ওনার স্ক্রিপ্টে থাকছে, উনি তাই বলছেন। তো সেটা নিয়ে একটা প্রশ্ন দাঁড়াবে। প্রশ্নটা বড় যেটা হচ্ছে যে হ্যাঁ, সরকার দল থেকে একটা সুন্দর যুক্তিও দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান। তা বিরোধী দলের বক্তব্যটাও বোধগম্য এবং এটা বিবেচনায় নেওয়ার মতো যে কেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেও তো প্রতিষ্ঠান ছিলেন। তো ওটা যদি অবৈধ হয় এবং ওটা প্রত্যাখ্যাত হলে রাষ্ট্রপতিকে রাখার যৌক্তিকতাটা কোথায় ছিল, মানে হুইচ ওয়ে উই আর ইন। তো এই কনফিউশনটা কিন্তু
ন্যায়সঙ্গতভাবে উঠেছে এবং এটা কিভাবে রিজলভ হবে আমি জানি না। তো এখানে একটা প্রশ্ন তো অনেকে কেউ তুলছেন যে যারা এখন বলছেন তাদের তো কেউ যেমন ধরেন যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বা যিনি আজকে রাজপথে ছিলেন রাষ্ট্রপতির বক্তব্য যেন কেউ না শোনেন বা ওই অধিবেশনে না থাকেন সেই দাবি জানিয়ে বা এটি বয়কট করবার সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা তো এই রাষ্ট্রপতির অধীনেই শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে সরকারের, সেই প্রশ্ন কেউ তুলছেন। এটা অত্যন্ত ভ্যালিড, অত্যন্ত ভ্যালিড। সংবিধান মেনে এই রাষ্ট্রপতির অধীনেই তারা শপথ নিয়েছিলেন। কারণ আমাদের সংবিধান যতক্ষণ আছে ততক্ষণ তো এই রাষ্ট্রপতিকে অস্বীকার করবার 5ই অগাস্টের পরে এটা এমন একটা সময় এটা হয় যে অনেকটা অপ্রস্তুত ছিল যে আমরা, অর্থাৎ শেখ হাসিনা যে সেই সময়ে পালিয়ে যাবেন এটা প্রত্যাশা করলেও, অর্থাৎ তিনি চলে যাবেন এটা প্রত্যাশা করা হলো, কেউ ভাবতে পারেনি যে ওই সময় ওইভাবে হবে। ফলে অনেকটা অপ্রস্তুত অবস্থায় শুরু করতে হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে সুযোগ ছিল, যখন সেই যে ছাত্রদের কথা আপনি উল্লেখ করলেন তারাই কিন্তু দাবি করেছিল এবং অন্যান্য জামাত সহ আরও দলও কিন্তু বলেছিল যে না, ওনাকে সরিয়ে দেওয়া দরকার। অর্থাৎ আপনি বিপ্লবকে ব্যাহত না করে বিপ্লবকে তার গন্তব্যে পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা হতো না। তখন কিন্তু মানে সবাই একমত হন নাই বলেই তো রয়ে গেছে। তো কাজে এটা আমি বলছি কারণে যে বিষয়টা কন্টেনশাস ইস্যুর দিকে না নিয়ে এমিকেবলি সুন্দর যাত্রা করার সুযোগ ছিল, সেইটা করলে ভালো হতো। তারপরে আসবে, আমরা দেখব এই প্রথম অধিবেশনেই যেসব প্রতিশ্রুতি দিয়ে এই যে জুলাই গণভোট হয়ে এলো, এই গণভোটের বাস্তবায়নটা কীভাবে হয় এখন একটা কনফিউশন ছিল। আবার দেখলাম সরকারি দল থেকেও এই বক্তব্য আসছে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এখন তারা কীভাবে অক্ষরে অক্ষরে পালন করবেন এটা দেখার বিষয়। যে তারা অবশ্য বলছেন যে তারা তাদের কমিটমেন্ট যেগুলো সেগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তাদের অনাপত্তি জি অনাপত্তি সহ। মিস্টার হাসান, আপনি কেমন দেখলেন প্রথম অধিবেশন? নতুন স্পিকার, নতুন ডেপুটি স্পিকার, একজন নতুন মন্ত্রীকেও আমরা দেখলাম কালকে রাষ্ট্রপতির ওখানে শপথ নিলেন এবং সংসদে দুপক্ষের আচরণ, দুপক্ষের বক্তব্য। অধ্যাপক মাহবুবুর রহমানকে শুভেচ্ছা। বিষয় হচ্ছে আমাদের দেশে যেটা স্বাভাবিক সেটা অস্বাভাবিক হয়, আর যেটা অস্বাভাবিক সেটা স্বাভাবিক হয়। জাতীয় সংসদের অধিবেশন, নির্বাচন, জাতীয় সংসদের অধিবেশন, একটা সরকারের মেয়াদ শেষ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচনের পর নতুন একটা সংসদ অধিবেশন বসবে, কিন্তু আমরা সবটাই স্বাভাবিকভাবে নিতে পারি না বা নেই না, এবং সেখানে কোনো না কোনো একটা অস্বাভাবিকতা দেখি। আজকে জাতীয় সংসদে এই প্রথমেই কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেনি। এর আগে জাতীয় সংসদগুলোতে কিন্তু আমরা এরই ধারাবাহিকতা দেখেছি, এই একই অভিজ্ঞতা। কোথাও কোথাও তো সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দল আসেই নাই, এখানে তো এসেছে। একটা হচ্ছে যে হ্যাঁ, মাহবুব যেটা বলছেন যে বিরোধটা আছে বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য বা মাত্রাগত পার্থক্য বা কে কতটা পারবে, এটি বিশেষ করে সরকারি দল উভয় দলের মধ্যে আলাপ আলোচনা করে এই অধিবেশন বসার আগে একটা সমঝোতায় ঐকমত্যে পৌঁছতে পারতেন। বিশেষ করে বলবো যে ডেপুটি স্পিকার, এখন যদি এটা হয়ে থাকে যে এই রাষ্ট্রপতির অধীনে শপথ নেবেন না বলে বিরোধী দল নেয়নি, তাহলে বিরোধী দল কিন্তু তার প্রতিশ্রুতি ভঙ্গ করল। অর্থাৎ তারা একটা এটা তাদের যে অধিকার, এটা পাওনা প্রাপ্য যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। এমনকি 31 দফায় যারা বলছেন তারা পুরো প্যাকেজ বাস্তবায়ন চান। প্যাকেজ যদি বলে যে এই প্যাকেজ না হলে আমরা সংসদে যাব, সেটাও বলা যায় যে প্যাকেজ না হলে আমরা সংসদে বসবো না। মানে কথা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ সরকারের সময় তো দেখেছি সরকারি দলের বা তার আগে বিএনপির, আমরা কি আমাদের নতুন প্রধানমন্ত্রী পেয়েছি, নতুন সংসদ সদস্য তিনি, প্রথম সংসদ সদস্য ছিলেন বিরোধী দলীয় নেতা, তিনিও নতুন। অধিকাংশ সম্ভবত 200-র বেশি, 146 জন সরকারি দলেরই নতুন, সবটা মিলে বোধহয় 200-র উপরে, প্রায় সবাই। তাই আমরা এই নতুন পুরানো সবার কাছ থেকে এটাই প্রত্যাশা করবো যে নতুনত্ব থাকে, যাতে পুরনো ধারায় যে চলে আসছে সংসদ, অর্থাৎ যৌক্তিক অযৌক্তিক সব ব্যাপারে সরকারের বিরোধিতা করা আর সরকার সব ব্যাপারে সংখ্যাগরিষ্ঠতার জোরে চাপিয়ে দেওয়া,
এর থেকে বেরিয়ে আসা যাবে কিনা। গণতন্ত্র কিন্তু একসঙ্গে চলা, গণতন্ত্র হচ্ছে সহযোগিতা, সহমর্মিতার মনোভাব, এবং মত দ্বিমত তো থাকবেই, সেটা আদর্শগত নীতিগত, কিন্তু কথায় কথায় বা যে কোনো বিষয়ে যে এটা না হলে এটা আমরা করব না, বা শর্ত আরোপ, শর্তটা কীরকম, শর্তটা যদি মানে সরকারি দলের পক্ষে মানাটা অসম্ভব হয়ে পড়ে। যেমন রাষ্ট্রপতি তো শপথ নিয়েছেন, মানে আর কার কাছ থেকে শপথ নিতে পারতেন? স্পিকার, ডেপুটি স্পিকার। আমাদের তো প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবার জন্য আগের স্পিকার, ডেপুটি স্পিকারে পাওয়াই যায়নি, কোথায় আছে আমরা কেউ জানি না। হ্যাঁ, আচ্ছা, তারপর ডেপুটি স্পিকার নিয়েছেন। এখন বিরোধী দল একটাই তাদের বক্তব্য যে জুলাই আন্দোলনের যে চেতনা, যে স্পৃহা, সেটা যাতে নষ্ট না হয়। এখন সেখানেও কিন্তু তারা যেটা বলবে সেটাই জুলাইয়ের চেতনা নয়, যেমন আওয়ামী লীগ যেটা বলছে সেটাই মুক্তিযুদ্ধের চেতনা নয়। এখানে বিএনপির বক্তব্য কিন্তু আমলে নিতে হবে। আমরা তো সংবিধান লঙ্ঘন করে এই সরকার গঠন করিনি, অন্তর্বর্তী সরকার, সংবিধান মেনে করা হয়েছে। তাহলে সংবিধানে যে রাষ্ট্রপতিকে মেনেই করা হয়েছে। তখন যদি কেন্দ্রীয় শহীদ মিনারে যে শপথ নিতেন, কেউ আপত্তি করতে পারতেন না বা কেউ শুনতেন না। কথা হচ্ছে যে আমরা কতটা মানি, কতটা মানিয়ে না, এই যে দ্বিধাদ্বন্দ্ব বা এই স্বৈরাচারের সাথে আপোষ হয়ে যায় কিনা। নির্বাচনের দিন তো স্বৈরাচারে ভোট নিতে কেউ কারো আপত্তি দেখি না, সব দল ঝাঁপিয়ে পড়েছে যে কে কার বেশি ভোট নিতে পারে, কারণ তারা ছিল না। আর অনেকগুলো বিষয় যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটটাই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেয় কিনা। অর্থাৎ এতদিন 72 থেকে রাজনীতির যে ধারা, অর্থাৎ আপনার সরকারি দল, বিরোধী দল দুটোই মধ্যপন্থী দল। কিন্তু বিএনপি, আওয়ামী লীগের যতই ঝগড়াঝাটি, কেউ এটা বলতে পারবে না এটি ডানপন্থী বা এটি বামপন্থী। এক ধরনের মধ্যপন্থার মধ্য দিয়ে চলেছে। বিএনপির এখনও সংসদ সদস্য সহ মন্ত্রী আছেন কিনা জানি না। আওয়ামী লীগ করতেন একসময়, ছাত্রলীগ করতেন, তারা আছেন না, বা পরবর্তীকালে জাতীয় পার্টি করেছে, আছেন। সুতরাং আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই। প্রথম দিনের অধিবেশনে কিন্তু এসব নিয়ে আলোচনা হয়নি। দুই দলের সহযোগিতার কথা বলেছেন, প্রধানমন্ত্রী তো বলেছেনই, বিরোধী দলীয় নেতাও বলেছেন, এবং তিনি নিজেকে তরুণ হিসাবেও নিজেকে তুলে ধরতে চেষ্টা করেছেন। খুব ভালো কথা হচ্ছে যে সংসদটা এবং স্পিকার প্রথম দিনের তার স্পিকার হিসেবে তো তিনি দায়িত্ব পালন করেননি, একবার বোধহয় সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে আমার যতটা মনে পড়ে। আর সেক্ষেত্রে ভালোই বলবো যে তার এক ধরনের কমান্ড যেটা বলে, তিনি সবচেয়ে বেশি 7 বারের মতো সংসদ সদস্য, হ্যাঁ, নির্বাচিত হয়েছে 7 বারের মতো, তার সবচেয়ে এক্সপেরিয়েন্স। সুতরাং সেটা একটি ভালো পদক্ষেপ। আবার সবচেয়ে প্রবীণ খন্দকার মোশাররফ হোসেনকে দিয়ে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করানো এক ধরনের, এটাকে যদি বলে গুড স্টার্ট। কিন্তু এখন সেটা ভালো থাকবে কিনা। আমরা যদি সংসদের সঙ্গে সরকারের এই নতুন যাত্রাকে মিলিয়ে দেখি, যে প্রধানমন্ত্রী তো কতগুলো উদাহরণ তৈরি করবার চেষ্টা করছেন। এটা খুবই সত্যি, আমাদের মতো দেশে 9টা 5টা অফিস, সচিবালয় গিয়ে অফিস করছেন, ট্রাফিক রুল মেনে চলছেন, এক্সট্রা কোনো প্রোটোকল নিচ্ছেন না, শনিবারে অফিস করছেন, পায়ে ধরে সালাম নিচ্ছেন না, সবার সঙ্গে সাধারণ চেয়ারে বসছেন না। এর চেয়েও যেটা যে প্রথম যিনি যে ঘোষণা দিলেন যে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না, এটা কিন্তু একটা বড়, কারণ আমরা 3 দশক। আমার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো বাকিদের মধ্যে সঞ্চারিত করা সম্ভব হবে কিনা। সংসদীয় দলের বৈঠকে কিন্তু এই কথাটা বলেছেন যে সবাইকে এটা করতে হবে, এমন মন্ত্রীদেরও বলেছেন। এখন আমরাও আশা করব যে প্রধানমন্ত্রী যে শিষ্টাচার দেখাচ্ছেন, যে সৌজন্য বোধ দেখাচ্ছেন, যে নমনীয়তা দেখাচ্ছেন, যে ভদ্রতা দেখাচ্ছেন, অন্যদের কাছেও হয়তো সমমাত্রায় পাবো না, কিন্তু আরেকজন যদি এর সম্পূর্ণ বিপরীত হয়, আমরা দেখেছি এটা বিগত সরকারে আমলে, তার আগের সরকারে আমলে। আর সুতরাং সেটা কোনোভাবে কাম্য না। দ্বিতীয় হচ্ছে, তিনি আরেকটি কথা বলেছেন, এবং সংসদ সদস্যদের প্রশিক্ষণও হয়েছে যে কীভাবে বিল উত্থাপন করতে হবে, কীভাবে প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন করতে হবে, কীভাবে প্রশ্নের জবাব দিতে হবে। এইসব বিষয়ে আমার মনে হচ্ছে রাজনীতিকদের, মানে যারা সংসদে গিয়েছেন, তাদের প্রস্তুতি নেওয়া দরকার, তাদের পড়াশোনা করা দরকার, অন্তত সংবিধানটা পড়া দরকার, জাতীয় সংসদের বিধিমালা,
বিধিমালাটা পড়া দরকার, যে কীভাবে আগে একটা বিল। আপনি সে কালকে লক্ষ্য করেছেন যে একজন সংসদ সদস্য মানে বক্তৃতা দিয়েই চলেছেন, স্পিকার আমি নোটিস করেছি 6বার তাকে বসতে বলেছেন এবং তিনি বসেননি। পরে স্পিকার বলেছেন যে সবাই যেন কার্য প্রণালী বিধিটা পড়েন, এবং স্পিকার বসতে বলে তাকে আসলে যে বসতে হবে ওইটা বলেন না, যে মাঠের বক্তৃতা সংসদের বক্তৃতা। এটাও যদি অনভিজ্ঞতার কারণে হয়ে থাকে সেটা হয়তো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব বা জাতি দেখবে, কিন্তু এবং তিনি একজন মন্ত্রী। কিন্তু এটাই যদি পুনরাবৃত্তি হয় এই ঘটনার, তাহলে কিন্তু সেটা বেশ অস্বস্তি তৈরি করবে সরকারি দলের জন্য, সরকারের জন্য। জি, ডক্টর মাহবুব রহমান। আমিও একমত। প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতে কতগুলো সুন্দর পদক্ষেপ নিয়েছেন, এগুলো প্রশংসনীয়। এবং তবে এখানে যে শুল্কমুক্ত গাড়িটা কিন্তু বিরোধী দলের নেতা হয়তো ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেই পারেন যথার্থ, কারণ তাদের মিটিংয়ে তারা প্রথম বলেছেন, ওনারা আগে বলেছেন, আর বিএনপি ক্রেডিট নিচ্ছে এইভাবে যে আমরা আগে এগুলো বলিনি, আমরা একেবারে নির্বাচিত হওয়ার পর প্রথম দিনই আমরা ঘোষণা করেছে। মোট কথা ইদার ইটস এ ভেরি গুড থিং ফর দ্য কান্ট্রি, কোনো সন্দেহ নেই। তো এবং একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের দলের সংসদ সদস্যদেরকেও মানুষের সাথে কেমন আচরণ করবেন সেই বিষয়ে কিছু কথাবার্তা বলেছেন। দ্যাটস অলসো ভেরি গুড থিং। তা আমার যেটা মনে হয় সব কিছু সুন্দরই যাচ্ছে, শুধু এই জুলাই সনদের বিষয়টা বিশেষ করে আমি একটু ধাক্কা খেয়েছিলাম যখন শপথ নিতে গিয়ে। দুটা শপথ নেবেন, জুলাই এই যে সংবিধান সংস্কার পরিষদটা নিচ্ছেন না, চিঠি ইস্যু করা হয়েছে দুটো শপথের জন্য। রাষ্ট্রপতি কিন্তু অধ্যাদেশে সাইন করেছিলেন, সেখানেও তো এটা ছিল। তো যে রাষ্ট্রপতিকে আমরা মানি না, সেই রাষ্ট্রপতির সইকে আমরা না আমি তো যারা মানছেন তাদের তারা তো মানেননি। না অপোজিশনের কথা বলছি না। আচ্ছা, এটাই তো সেখানে তো এই দুটার শপথের জায়গায় একটা শপথে চলে আসলো ওই মুহূর্তে। মানে অনেকটা এইরকম ওহিনাজিল হলো হঠাৎ করে, যে সিদ্ধান্ত বদল করাটা কেন হোঁচট খাওয়ার বিষয়। সেটা হলো যে দেখুন, যেভাবে দেখুক, আমাদের তরুণ নেতা একজন ওর সুন্দর বলছে যে জুলাই সনদ নন নেগোশিয়েবল। কথাটা আমাদেরকে একটু মেনে নিতেই হবে, কেননা এই জুলাই না হলে তো এই 24 নাহলে 26 হতো না, এটা তো সত্য কথা। আর যদি আমি ওইটার বৈধতাকে আমি প্রশ্নবিদ্ধ করি, তাহলে পরবর্তী সব কিছুই অবৈধতার সংকটে পড়বে। অতএব জুলাইকে আর এত রক্তক্ষরণ, এটা আর যাই হোক ওইটা ভোলার কোনো সুযোগ নেই এবং ওটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ। প্রশ্ন হতে পারে যে কথাটা আপনি বলেছেন যে সরকারি দল হয়তো তাদের ভাষায় তাদের মতো করে তারা যেসব জায়গায় আপত্তি দিয়েছিল সেই এর বাইরে তারা বাকিগুলো করবেন। এখানটা কিন্তু প্রশ্ন আসে যে গণভোটের অবস্থান হচ্ছে নির্বাচনের উপরে। কেন রাষ্ট্রবিজ্ঞানীরা এ বিষয়ে একমত যে নির্বাচন হচ্ছে প্রতিনিধিত্বমূলক, যেখানে জনগণ প্রতিনিধি নির্বাচন করে, তারা দে অ্যাক্ট অন বিহাফ অফ দ্য পিপল। আর রেফারেন্ডাম হচ্ছে ওয়ার জনগণ নিজেরা মতামত দেন, তারা ডাইরেক্টলি, এটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসির একটা বহিঃপ্রকাশ। তো এবং এখানে পলিসি ইস্যুতে তাদের সরাসরি অংশগ্রহণ তিনটা জিনিস দান করে রাষ্ট্র ব্যবস্থাকে। নাম্বার 1, ইট ব্রিংস গ্রেটার লেজিটিমেসি, যে বৈধতাটার পরিধিটাকে একদম প্রসারিত করে। কারণ জনগণের উপরে তো রাষ্ট্রের কিছু নাই। এই যে বলা হয় গণতন্ত্র মানে তো জনগণের শাসন, এভরিথিং ইজ ডান ইন দ্য নেম অফ জনগণ। তারপরে যদি জনগণ সেখানে কথা বলে, তারপরে কথা হতে পারে না। এটা হল নাম্বার, দ্যাটস ইজ দ্য বৈধতা। নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট, যে দেখো নির্বাচনের মাধ্যমে অনেক সময় এলিটরা নির্বাচিত হয়ে আসে। আমরা দেখি আমাদের দেশে তাই তো হচ্ছে। শুল্কমুক্ত গাড়ি না নিল তারা এলিট তো, এবং আরও বহু প্রমাণ আমাদের সামনে আছে। তারা কোনো কারণে দলীয় স্বার্থটাকে তারা প্রাধান্য দেয়, এটা বাস্তব, অস্বীকার কোনো সুযোগ নাই। করতে গিয়ে জনগণের স্বার্থে থেকে তারা একটু সরে আসছেন, কম্প্রোমাইজ করে ফেলেন নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে। কিন্তু গণভোট ওইটার পথে বাধা হয়ে দাঁড়ায়, কারণ জনগণ ভুল করে না, তাদের
আর আমাদের এই গণভোটটা হয়েছে 70% জনগণ হা ভোট দিয়েছে, যেভাবেই হোক না কেন। আচ্ছা, তো এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর, যে এলিটরা যাতে বিট্রে না করতে পারে সেখান থেকে বিরত রাখার জন্য জনগণের সরাসরি ইনপুট দেওয়ার বিষয় হচ্ছে রেফারেন্ডাম। তৃতীয়, তাহলে আমরা প্রতিটি নির্বাচনের আগে একটি গণভোট নেব না, যখন একটা ক্রান্তিকালে পৌঁছে কনস্টিটিউশনে যদি ফান্ডামেন্টাল চেঞ্জ আনা হয়, হাসিনার সংবিধানেও এটা ছিল যে যদি মৌলিক সংস্কার বা অ্যামেন্ডমেন্ট আনা হয়, ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনা হয়, তাহলে পার্লামেন্ট 2/3 মেজরিটিতে করা হলো, ইট ইজ নট দ্য ফাইনাল, এটাকে জনগণের কাছে দিতে হবে, গণভোটে দিতে হবে। তার মানেটা হচ্ছে গণভোটের অবস্থান সংসদের উপরে, এটা ক্লিয়ার। তো এখানে আমরা যেহেতু যেটা পরে করা হতো, সেই বিধান কিন্তু আর সংবিধানে রাখা হয়নি, পরে না রাখা হোক, কিন্তু দুনিয়ার সব জায়গায় সকল রাষ্ট্রবিজ্ঞানীরা এই বিষয়ে, যেগুলো ইউ আর দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউ নো ভেরি ওয়েল, যে এখানে জনগণের সরাসরি মতামত দেওয়ার পরে, কালেকটিভ ওপিনিয়ন দেওয়ার পরে, এটা রাষ্ট্রের সর্বোচ্চ, এটাকে বলা হয় ডক্ট্রিন অফ উইল অফ দ্য পিপল, জনগণের ইচ্ছার প্রতিফলন। আরও যদি বলি, এটা হচ্ছে পপুলার সভরেন্টি, আর সংসদ হচ্ছে লিগ্যাল সভরেন্টি। অতএব পপুলার সভরেন্টির স্ট্যাটাস হাইয়ার, এটাকে মানতে বাধ্য সবাই। তো এই জন্য যদি এই এলিটদের উপরে কোনো চেক দিতে হয়, তাহলে রেফারেন্ডামের কাছে আসতে হয়। সেই জন্যে এটাকে যদি আমরা আপহোল্ড করি, তাহলেই কিন্তু সঠিক চাকায় এগোবে, গাড়ি সঠিক পথে এগোবে। তা না হলে পরে পথ বিভ্রম ঘটবে, আমরা ডাইনে বায়ে ঝুঁকে পড়ব। আমাদের অতীতে তো রয়েছে, এবং আমি মনে করি এক্ষেত্রে সরকার দল দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমাদের বন্ধুরাই তো এই দল চালান। আমি বলবো, যদি নাম ধরেই বলি, ধরুন সরকার দল মানে বিএনপি, দুটো অধ্যায়ে বাংলাদেশ ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সিদ্ধান্ত নিয়েছে, জাতির কল্যাণ হয়েছে। সেটা কি? 1 নম্বর, তারা এসছিল 91 সনে, নিজেদের পছন্দের ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। কারণ জিয়াউর রহমান তো বহুদলীয় গণতন্ত্র এনেছেন বটে, কিন্তু তিনি তো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা দিয়ে চালিয়েছে, দেশ শাসন করেছে। এবং সেখানে একটা সমালোচনাও ছিল, অস্বীকার করবার সুযোগ নেই। সেটা হচ্ছে যে বাকশাল থেকে তিনি বাদ দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র করেছেন, কিন্তু বাকশালে প্রেসিডেন্টকে যে সর্বময় ক্ষমতার অধিকারী করেছিল, সেটা রাষ্ট্রপতি ব্যবস্থা রয়ে গেছিল। যে কারণে তারপরে এরশাদ এসে কি মানে দ্বিতীয় মানে এরশাদকে হয়তো হিটলার বলা যাবে না, কিন্তু এরশাদ যে স্বৈর শাসক ছিল এতে তো কোনো সন্দেহ নেই, এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে ওনাকে সরাইতে হয়েছে। আচ্ছা, তো সেখানে এরশাদকে হটানোর পরে খুব মজার বিষয়, বিএনপি কিন্তু তাদের পছন্দের রাষ্ট্রপতি থেকে, খালেদা জিয়ার এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যেগুলো ওই দিন আমি সংসদে ছিলাম, মানে অবজারভারের জায়গায়, এই 91 সনে দ্বাদশ সংশোধনী যেদিন পাশ হয়, তো এই যে তারা সম্মত হলো, দ্যাটস এ ল্যান্ডমার্ক ডিসিশন। তৃতীয় যেটা, তারা বিরোধিতা করেছিল বটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে হোক তারা মেনে নিয়েছিলেন, ওইটাও কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। কাজেই এখন যদি এই জুলাই সনদের এটাকেও তারা এই সংবিধান সংস্কারে তাদের 2/3 মেজরিটি আছে, দে ক্যান গো সিম্পল অ্যান্ড ভেরি প্লেন ওয়ে, অ্যান্ড দেন দে ক্যান টক টু দ্য অপোজিশন পার্টিস। এবং এখানেও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্র জনগণের শাসন, কিন্তু আলাপ আলোচনারও শাসন। কাজে যদি সরকার দল এবং বিরোধী দল তারা সংসদের ভেতরে এবং তারা বাইরে আলোচনা করতে পারেন, করে তারা যদি একটা কনসেনসাসে পৌঁছে যান, দেশের জন্য মঙ্গল। জি, মিসেস সোহরাব হাসান। মহাভাই, গণভোট নিয়ে যে আপনি যে যুক্তি দিলেন, আমি পুরোপুরি একমত হতে পারলাম না। কারণ বাংলাদেশে ইতিপূর্বে 3টি গণভোট হয়েছে। এই বিগত গণভোটের আগে 2টি হয়েছে সামরিক শাসনের অধীনে, সামরিক সংবিধান তখন স্থগিত ছিল, এবং তাদের নিজেদের শাসন জায়েজ করার জন্য। একটা হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের সময়, একটা জিয়াউর রহমানের সময়। এবং সেই গণভোটের আপনি নিশ্চয়ই সে সময় ভোটার হয়েছিলেন, সুতরাং সেই গণভোটের যে
কত ভাগ ভোট পড়েছিল এবং কত ভাগ ভোট দেখানো হয়েছিল সেটি আপনার জানা। পরবর্তী যে গণভোটটি হয়েছে আমি মনে করি ওইটাই হচ্ছে যথার্থ গণভোট 91 সালে। সেটা ছিল একটা আনুষ্ঠানিকতা, অর্থাৎ তখন সংবিধানে ছিল বড় কোনো নীতিগত পরিবর্তন করতে হলে সংবিধানের সেখানে গণভোট দরকার হবে। এটা যদি আজকেও বলেন যে নীতিগত পরিবর্তনের জন্য জাতীয় সংসদ যদি কোনো সিদ্ধান্ত নেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, তারপর সেটা গণভোটে আসা উচিত। যেমন আজকে যদি এই জাতীয় সংসদ সিদ্ধান্ত নিল যে আমরা সংসদীয় পদ্ধতি চাই না, আমরা আবার রাষ্ট্রপতি পদ্ধতি যাব, চাইতে পারে, তাহলে গণভোট নিতে হবে। আর এই গণভোটটা হয়েছে প্রথমত হচ্ছে যে অনেক সংবিধান বিশেষজ্ঞ বলছে এই গণভোট প্রথমত হচ্ছে সংবিধানে নেই। আচ্ছা, সংবিধানে নেই তারপরও করেছেন, কিন্তু এই গণভোটের সংসদের উপর কর্তৃত্ব করতে পারে না। দ্বিতীয় হচ্ছে আপনি বলেছেন 70% গণভোট দিয়েছে। আমাদের সংসদীয় যে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যে পদ্ধতি, গণভোটে সেই পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সে ঠিক হবে না। সেখানে এক ভোট যিনি বেশি পান তিনি নির্বাচিত হন, এক ভোট যিনি কম পান তিনি নির্বাচিত হন না। আর এখানে যদি ওই অর্থে বলেন যে বাংলাদেশে যদি 12 কোটি ভোটার ছিল, 12 কোটি ভোটারের কতজনের পক্ষে ছিল? নিশ্চয়ই 6 কোটি ছিল না। 60% ভোটার উপস্থিত ছিল, তার 40% পক্ষে ছিল না, তার 70%, তাই তো? 60% উপস্থিত ছিল, তার 70%, তার মানে 40 এবং 30, 70% কিন্তু বিপক্ষে ছিল, মানে অনুপস্থিত ছিল। অল ডিউ রেসপেক্ট সোহরাব ভাই, এইভাবে দেখলে এই যে কৃত্রিম সংখ্যা যেভাবে বলছেন, আপনি তো সংখ্যা দিয়ে বলছেন, আপনি তো সংখ্যা দিয়ে আপনি তো সংখ্যার কথাই বলছেন, আপনি যেহেতু সংখ্যা দেখে এটা তো বলার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যারা ভোট দিতে আসে নাই, হ্যাঁ, আপনি তাদেরটা কিভাবে কাউন্ট করবেন? তাহলে কেন তাদের 24 নির্বাচনে কি বলবেন? 24 নির্বাচনের ক্ষেত্রে কি বলবেন? হাইপোথেটিক্যালি বলছি না, 24 নির্বাচনের ক্ষেত্রে বলেন, যারা ভোট দিতে আসেনি। শেখ হাসিনা তো একই যুক্তি দিয়েছেন, শেখ হাসিনা একই যুক্তি দিয়েছেন যে যারা ভোট দিয়ে, হ্যাঁ তাই দিয়েছেন। তখন নিজেরই আমি দামি তুমি যে নির্বাচন হচ্ছে এই গণভোটটা নিয়ে তো স্বৈরাচারের কথা বাদ দিলাম, এই গণভোট নিয়ে তো বিএনপির আপত্তি ছিল। যেহেতু কোনো সমাধানে আসছে না, বিএনপি আপোষ সভা হিসাবে একই দিনে গণভোট এবং নির্বাচনে রাজি হয়েছে। জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য দল বলেছিল যে গণভোট আগে হতে হবে, তারা কিন্তু এটা রাজি হয়নি। এটি দেখার বিষয়। এবং এখন আরো মনে হচ্ছে না যদি আগে করা হতো, গণভোট আগে করে তারপরে যদি নির্বাচন করা হতো, এই এখন যে জটিলতাটা দেখা যাচ্ছে অন্তত এটা অ্যাভয়েড করা যেত। না, জটিলতা আমার মনে হয় লেটস সে আমরা ওয়েট করি আসলে কি করে রাজনৈতিক দলগুলো যারা সংসদে আছেন। আমরা একটু বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাই, মানুষের উদ্বেগ উৎকণ্ঠা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তার এফেক্টস আসলে আমাদের উপরে পড়ছে এবং নিকট ভবিষ্যতে আরও পড়বে বলে অনেকেই মনে করেন। সো আমি একটু আপনার কাছে কি শুনতে চাই প্রফেসর মাহবুবুর রহমান, আপনি পরিস্থিতিটাকে দেখছেন, যুদ্ধ কি আসলে থামবে কি না, এর সর্বশেষ অবস্থাটা কি এবং এর প্রভাব? আমরা খুব বেদনাদায়ক অধ্যায় ইতিহাসের পার হচ্ছি, যে পৃথিবীতে এই রকম ম্যাডনেস এবং গায়ের জোরে এই রকম হত্যাযজ্ঞ একমাত্র যেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার সাথে তুলনা করলে হয়তো বা বলা হবে যে অত মৃত্যু হয়নি, কিন্তু যেভাবে এটা এই যুদ্ধটা শুরু করা হয়েছে, এবং আমরা কি দেখলাম, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পিস বোর্ড গঠন করেছেন, শান্তির বোর্ড। তিনি শান্তি পুরস্কারের জন্য বহু পাকিস্তানরা লিউর করছেন, ইয়াদেরকে লিউর করছেন, কি তো খেলাধুলা। তো এরপরে তিনি হঠাৎ করে যুদ্ধ চাপিয়ে দিলেন। যুক্তরাষ্ট্রের লোকজন বলছে যে এই যুদ্ধ তো ইসরায়েলের জন্য, অর্থাৎ নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে নিয়ে গেলেন। প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প কেন গেলেন? আমেরিকার নাম্বার 1 মিসক্যালকুলেশন। অ্যারোগ্যান্স থাকলে যেটা হয়, মিসক্যালকুলেশনটা সহজে চলে আসে। ভেবেছিল খুব সহজেই মানে শেষ করে দিয়ে
মিশন অ্যাকমপ্লিশ করবেন, কিন্তু ঢিল দেওয়ার আগ পর্যন্ত, মৌচাকে ঢিল দেওয়ার আগ পর্যন্ত টের পান নাই যে যেইভাবে এসে আবার পাল্টা আক্রমণ করবে, কামড় দেবে। তো এখন সম্মান বজায় রেখে যুদ্ধ কী করে শেষ করা যায়, একটু অফ দ্য সিনে সৌরভ ভাই আপনিই বলছিলেন, খুব সুন্দর কথা, যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে বৈঠকটা হলো, সেই বৈঠকে তো যুক্তরাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন ঘটলো এই অর্থে যে দুইটা স্থায়ী সদস্য, দুটা রাষ্ট্র ছাড়া বাকিরা ইরানকে বলল যে তারা এই যুদ্ধ তাদের বন্ধ করতে হবে। তো ইরান বলছে এটা একপেশে, কারণ আক্রমণ করলো যারা, তাদেরকে না বলে যে আক্রান্ত হলো তাকে বলো তুমি বন্ধ করো। তো তখন আপনি বললেন যে এটাতে বোঝা যায় যুক্তরাষ্ট্রই চাচ্ছে যুদ্ধটা বন্ধ হোক। এখানে আমার প্রশ্ন যে এই যে প্রথম দেখুন যুদ্ধ অপরাধ, কত বড় বড় অপরাধ সংঘটিত হয়ে গেছে, যে যুদ্ধ থামিয়ে দিলেই এটা শেষ, এটা মনে করার কোনো কারণ নেই। ক্যান ইউ ইমাজিন যে একটা স্কুলে, প্রাইমারি স্কুলে 175টা শিশুকে মেরে ফেলা হলো। প্রথমে চেষ্টা করা হয়েছিল অন্য দোষারোপ করার জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক বাহিনীর স্টাডি, এবং তাদের ইয়াতে এসছে যে না এটা যুক্তরাষ্ট্রের জন্য দায়ী। এখন বলার চেষ্টা করা হচ্ছে যে আউটডেটেড ইনফরমেশন, তারা পাশে কোনো ঘাঁটিকে অ্যাটাক করতে গেছে, তারপরে এগুলো তো পার পাওয়ার কোনো যুক্তি হতে পারে না, দায় নিতেই হবে। তো সেই জন্যে যে যেমন ইরান 3টা শর্ত দিয়েছে তারা যুদ্ধ বন্ধ করার জন্য। তারা বলেছে নাম্বার 1 যে যারা আক্রমণ করেছে তাদেরকে জবাবদিহিতা আওতায় আনতে হবে। আচ্ছা, 2 নম্বর ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে আবার যে আক্রমণ করবে না তার নিশ্চয়তা দুনিয়ার কাছে ইরান চাইতেই পারে। তো কাজেই তাদের বরং এটা ন্যায়সঙ্গতভাবে তারা এটা চাইতে পারে, এবং চেয়েছেও তাই। আমেরিকার দিক থেকে বলছে যে তাদের টার্গেট যতক্ষণ ইরান একদম ইয়ে হয়ে না যাচ্ছে, যে তারা উঠে দাঁড়াতে না পারে, অর্থাৎ এদের এমন শক্তি যেন না থাকে যে তারা সেখানে শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এগুলো পাগলামি চাওয়া পাওয়া। আপনি নিউক্লিয়ার থাকবে আপনি আমেরিকার কাছে ফাইন, ইসরায়েলের কাছে ফাইন। ইরানের সাথে চুক্তি হয়েছিল ট্রাম্প আসার আগে, সেই চুক্তিতে ইরান সম্মত হয়েছে যে তারা ইয়া থেকে সরে আসবে, নিউক্লিয়ার ইয়া থেকে সরে আসবে, এবং তারা ওই পর্যন্ত সীমিত রাখবে। একতরফাভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরে আসলো সেখান থেকে, তারপরে যা করার করে যাচ্ছে। তো ফলে হচ্ছে কি এফেক্ট হচ্ছে সারা দুনিয়া। আজকে যে তেলের বাজারে যে হাহাকার সৃষ্টি হয়েছে, এবং ব্যারেল প্রতি তেলের দাম $100 পৌঁছে গেছে এই জাস্ট একদিনে। তো 100-র উপরে, 100-র উপরে এখন 200 কাছে হয়ে যাবে ভবিষ্যতে। তো এবং আপনি দেখুন ক্ষয়ক্ষতির পরিমাণটা বিশ্বব্যাপী। তা সেই জন্যে এখন যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ভেতরেই জনমত কিন্তু ফুঁসে উঠতেছে, এবং অনেকে বলে যে এটা অবশ্য হয়তো কেমন ইয়ে করবে, অ্যাবস্টেইন ফাইলে কিন্তু এই যাদের নামটাও আছে, যাদের সংশ্লিষ্টতা আছে, এইটারও কোনো ভূমিকা আছে কিনা, যে এই মানে মোসাদের পক্ষ থেকে তো বলা হয়েছে যে আপনি দেখুন এই কাজ না করেন তাহলে আমরা কিন্তু আপনাকে এক্সপোর্ট করে দেবো, উইল বি ইন ট্রাবল। ভেরি স্যাড। মিস্টার সৌরভ হাসান। না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে সুপারিশ করেছে বা যে প্রস্তাব নিয়েছে তার সাথে আমরা দ্বিমত করতে পারি, কিন্তু যুদ্ধটা আমাদের জন্যে, বাংলাদেশ বা এইসব জ্বালানি মানে মধ্যপ্রাচ্যের জ্বালানি নির্ভর দেশগুলোর জন্যে যুদ্ধটা বন্ধ হওয়া অতি দ্রুত প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধের ক্ষয়ক্ষতি, এটা নিয়ে আলোচনা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দিতে হবে যে অবিলম্বে যাতে আলোচনায় বসে। তারপর 3 দফার কত দফা মানে পূরণ করবে না করবে, বা সেটা তৃতীয় পক্ষ, আমার মনে হয় যে শুধু দ্বিপক্ষীয় না, এর মধ্যে অন্যান্য চীন যুক্ত হতে পারে, রাশিয়া যুক্ত হতে পারে, বা যুক্তরাষ্ট্র যদি তার কোনো মিত্র দেশিক হতে পারে। অবিলম্বে আলোচনা করে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত। এ কারণে কে অন্যায় করেছে এটা সবাই জানে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে, এবং তার মিত্র ইসরায়েলকে রক্ষার জন্যে।
ইসরায়েল ভবিষ্যতে যাতে তার নিরাপত্তাহীন না হয়, ভবিষ্যতে যাতে আক্রান্ত না হয় ইরানের কাছ থেকে। কারণ মধ্যপ্রাচ্যের অন্য সব দেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র, ইসরায়েলেরও মিত্র, একমাত্র ইরান হচ্ছে তাদের ব্যতিক্রম। প্রতিপক্ষ, ব্যতিক্রম। এখন এই যুদ্ধে আরেকটি প্রমাণিত হলো মধ্যপ্রাচ্যের যে তথাকথিত ইসলামী উম্মার যে সদস্য, তারা কেউ উম্মার সদস্যদের প্রতি সহানুভূতি দেখায়নি, তারা আক্রমণকারী রেটরিক যুক্তরাষ্ট্রের প্রতি সহানুভূতি দেখিয়েছে বা তাদের সংহতি দেখিয়েছে, তাদেরকে ক্ষেত্র তৈরি করেছে। কেননা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকান ঘাঁটি কেন দরকার? ইসরায়েলকে রক্ষার জন্যে। তো ইসরায়েলকে তো কেউ অস্বীকার করেনি যে ইসরায়েল রাষ্ট্র হিসাবে তার স্বীকৃতি দিক বা না দিক, সেটাই সবাই মেনে নিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ স্বীকৃতিও দিয়েছে। কিন্তু ইসরায়েল যদি চায় যে ইসরায়েলই থাকবে, অন্য কেউ থাকবে না। এতদিন ছিল যে ফিলিস্তিন দখল করেছে, এখন তো ফিলিস্তিনের বাইরে সিরিয়া, লেবানন এগুলোও দখল করতে চাচ্ছে। আর যদি ইরান না থাকে তাহলে তো আর ইসরায়েল একচ্ছত্র অধিপতি হবে। তো এটি আমরা তো কী বলে শান্তির খোঁজে অশান্তির মধ্যে বেঁচে আছি, সেটা দেশীয় পরিসরে, আঞ্চলিক পরিসরে এবং বৈশ্বিক পরিসরে। এর উপায় কি? শুভবুদ্ধির উদয় হোক। এই যুদ্ধ যারা বাঁধিয়েছে, যুদ্ধ যারা চাপিয়ে দিয়েছে, কারণ আজকেই দেখেন আসার পথে আপনিও দেখেছেন, আমিও দেখলাম তেলের জন্য যে লাইন, এবং এরপর যে তেল সত্যি সত্যি আসা বন্ধ হয়, তখন কি পরিস্থিতি হবে? তেল তো শুধু জীবন জীবিকা না, শুধু গাড়ি চলা না, তেলের সাথে আমাদের কৃষি সম্পর্কিত, আমাদের অর্থনীতি সম্পর্কিত। সবজি রপ্তানি করতো বাংলাদেশ, সবজি রপ্তানি বন্ধ হয়ে গেছে, কারণ বিমান যাচ্ছে না। তাহলে এই সবজি দেখেন, এর মধ্যে হলো এর ব্যবসায়ী, এর মধ্যে কৃষক, মানে কত মানুষ জড়িত, কত পরিবার। মধ্যপ্রাচ্যে আমাদের 60 লাখ, কমপক্ষে 60 লাখ কর্মী আছে। তাদের নিরাপত্তা, তাদের জীবিকা, ফেরত আসা, ধরলাম যে যাদের আসার কথা তারা 15 দিন পর আসলো, 1 মাস পর আসলো, বা যাদের যাওয়ার কথা তারাও, এবং যাদের যাওয়ার কথা তারা যদি নির্ধারিত সময় না যেতে পারে, বা কতদিন তাদের ছুটি দিবে, বা কতদিন তারা এই বাড়তি সুবিধা নাও পেতে পারে, তারা চাকরিচ্যুত হতে পারে, আর যেতেও না হতে পারে। তো এই সব মিলে আমার মনে হচ্ছে এখানে রাশিয়ার যেভাবে, প্রথম তো রাশিয়া এটাকে খুব গুরুত্ব দেয়নি, যে এটা আমেরিকার যুদ্ধ, আমার তো ইউক্রেন আছে। চীন সবসময় ব্যবসাকেই অগ্রাধিকার দেয়, তবুও এই দুই বৃহৎ শক্তি এ ব্যাপারে ইরানের পাশেই দাঁড়িয়েছে, অন্তত মৌখিক হলেও। সেটি কিন্তু তাকে শক্তি জুগিয়েছে ইরানকে। যে কারণে যেমন বাংলাদেশ আজকে যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছে বা আবেদন জানিয়েছে যে আমরা যাতে রাশিয়া থেকে জ্বালানি নিতে পারি, আমাদের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা যাতে না আরোপ করা হয়। মানে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা জানি না যে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা, নির্বাচিত সরকার এসব করছেন কিনা। যে আমরা শেষের দিকে জাস্ট 2 মিনিট করে রবীন্দ্রনাথের বিখ্যাত কথা আছে, দিকে দিকে নাগিনীরা ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। একদম তাই। আপনি শান্তি কিভাবে আসবে? আমার তো ধারণা এটা যুক্তরাষ্ট্রের যতগুলো অবজেক্টিভস, এখন তো ওদের পেপারে দিয়েছে যে প্ল্যান এ কাজ করে না, এখন প্ল্যান বিতে মনোযোগ দিচ্ছে। তো রিজিম চেঞ্জ, ওগুলো ফালতু কথাবার্তা। ইরানিয়ান সিস্টেম এত নড়বড়ে না, এবং কানি দিয়ে কাউকে বসানো এটাও সম্ভব না। তো পরে তাদেরকে কাবু করে ফেলা অসম্ভব হয়নি। আসলে যুক্তরাষ্ট্রের মনে হয় যে চায়না হচ্ছে তার অন্যতম টার্গেট। এই যে মধ্যপ্রাচ্যে যে তেল চায়নাতে যায়, সেখানে বাধা দেওয়া, এবং যুক্তরাষ্ট্রের সর্ব অবস্থান অর্থাৎ অপ্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা, ইটস এ মিসক্যালকুলেশন। প্রকারান্তরে যুক্তরাষ্ট্র নিজের শক্তি ক্ষয় করলো, তার লস সবচেয়ে বেশি। হয়তো মানুষ হত্যার দিক থেকে ইরানের বেশি হয়েছে, কিন্তু সম্পদের দিক থেকে যুক্তরাষ্ট্রের লসটা বেশি হচ্ছে। এটা তার সেই অবস্থান থেকে সরে আসতে বাধ্য করবে, এবং সম্ভবত তখনই আপনি যথার্থই বলেছেন, যদি চায়না, রাশিয়া তারা যদি আরও অ্যাক্টিভ রোল প্লে করে, শুধু অ্যাবস্টেইন করা না, ভোটদানে বিরত থাকা না,
if they come forward to end the war, আমার যেটা মনে হচ্ছে যে এটা সবাই স্বীকার করবে, যুদ্ধ দীর্ঘদিন চললে তো এভরিবডি ইজ লুজার, নোবডি ইজ উইনার। তো এখন এই লস থেকে তো ফিরাতে হলে উদ্যোক্তা, এই যারা অলরেডি বেলিজারেন্ট নয় তার বাইরে থেকে আসতে হবে, এবং সেটা এই পরাশক্তি ছাড়া অন্যদের পক্ষে হয়ে উঠবে না। অবশ্যই এমন কোনো রাষ্ট্র যদি আসতে পারতো যে যুক্তরাষ্ট্র যার স্বার্থ বিবেচনায় নেয়, এবং এখানে কিন্তু আমি দেখলাম সম্প্রতি সৌদি আরবকে থ্রেট করেছে বিল গ্রাম, এই যে সেনেটর গ্রাম, যে সৌদি আরব যদি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ না করে, তাহলে খবর আছে তাদের। তার মানেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এলাইগুলো, সেগুলো এখন তাদের তারা নিজেদেরকে নিরাপত্তা বোধ করছে না, যে যেই বেসগুলো করতে দিয়েছিল তাদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে, এইগুলি হচ্ছে তাদের অনিরাপত্তার, অর্থাৎ নিরাপত্তাহীনতার বড় কারণ। তো ফলে আমার মনে হয় এইবারের যুদ্ধে কিন্তু মধ্যপ্রাচ্যের এই যে ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতা কাঠামো, শক্তির যে বিন্যাস, তাতে পরিবর্তন আসবে। মিস্টার সোহরাব হাসান, না, শক্তির বিন্যাসে পরিবর্তন আসবে কখন? যদি বিশ্বটা একটি ন্যায় নীতি, ন্যূনতম মূল্যবোধ, ন্যূনতম মানে অন্যকে গ্রহণ করার, অন্যের শক্তিকে স্বীকার করার, অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকার করা। কিন্তু এখন একটি রাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসছে, এসে বিচার করছে, আর এক রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে, তাকে হত্যা, পরিবার সহ। মানে আপনি এটাকে কীভাবে বলবেন? এটা যুদ্ধ অপরাধ বললেও তো কম বলা হয়। মানে এটা মানবতা বিরোধী, মানে সভ্যতা বিরোধী অপরাধ। এখন এটি তো যুক্তরাষ্ট্র বহু বছর ধরে যুক্তরাষ্ট্রই মানবাধিকার গণতন্ত্রের সূতিকাগার হিসেবে নিজেকে দাবি করে। সেখানেই তো এই প্রতিবাদ ওঠা উচিত। ভিয়েতনাম যুদ্ধের সময় প্রতিবাদ উঠেছে, বাংলাদেশের যুদ্ধের সময় প্রতিবাদ উঠেছে, এমনকি মধ্যপ্রাচ্য প্যালেস্টাইন যুদ্ধের সময় উঠেছে, কিন্তু আজকে উঠছে না কেন? এটাও একটা জিজ্ঞাসা। উঠবে হয়তো ভয়ে, হয়তো মানে আর ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন নাগরিকরাও মনে করে উন্মাতাল, মানে কোনো আজকে যা বলে কালকে সেটা উল্টে দিবে। প্রথম বলল যে এই যুদ্ধ চলবে অনন্তকাল ধরে, তারপরে বলল এই যুদ্ধ মানে আমরা চিন্তা ভাবনা করছি আমরা কি করব। তো সুতরাং এখন কি নিয়তির হাতে ছেড়ে দেওয়া, কিন্তু অথবা বিশ্বের জনমত তৈরি করা। আমার মনে হয়েছে যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতর থেকে সেই জনমতটা যদি আসে যুদ্ধের বিরুদ্ধে, আর সেটি হয়তো ডোনাল্ড ট্রাম্প যতই স্বৈরাচারী হোক, যতই দম্ভ দেখাক, তাকে জনমতের কাছে নতি স্বীকার করতে হবে। আর পরে সেখানকার কংগ্রেস, সিনেট, মানে ধন্যবাদ মিস্টার সোহরাব হাসান এবং প্রফেসর মাহবুবুর রহমান। দর্শক, শেষ বিষয় দিয়ে শুরু করি। আমরা সবাই শান্তি চাই, একটু যুদ্ধের অবসান হোক, সেটা আমাদের সকলের প্রত্যাশা এবং গোটা বিশ্বের জন্য সেটা কল্যাণকর হবে। এবং একই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ যাত্রা শুরু করলো দীর্ঘদিন পর একটা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার। আমরা আশা করব এই সংসদ কার্যকর হোক এবং এখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই দায় আছে সেই জায়গাটাতে এটা কার্যকর করবার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। আমাদের সঙ্গে একবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।